আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। গত শুক্রবার ভোরের দিকে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোহিগুও এবং বরে আহমদ প্রদেশের পাহাড়ি এলাকার কাছে তেহরান থেকে ৪২৫ কিলোমিটার দূরে যুক্তরাষ্ট্রের F-15 স্ট্রাইক ইগল যুদ্ধ বিমান ভূপাতিত হয়। দুইজন পাইলট সেখান থেকে এক্সিট করেন। প্রথম পাইলটকে সেখান থেকে উদ্ধার করা হয়, তবে দ্বিতীয় পাইলট ক্রাশের স্থান থেকে প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার দূরে আরেকটি পাহাড়ি অঞ্চলের কাছাকাছি গিয়ে আশ্রয় নেন। দুইজন পাইলটের কাছেই যুক্তরাষ্ট্রের সঙ্গে এনক্রিপ্টেড গোপনীয়ভাবে যোগাযোগের সরঞ্জাম ছিল। একজন পাইলট উদ্ধার হলেন, আরেকজন কেন উদ্ধার হতে পারলেন না? তাকে কেন আহত অবস্থায় যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্য অনুসারে এত কিলোমিটার দূরে পাহাড়ি এলাকায় গিয়ে আশ্রয় নিতে হলো? দ্বিতীয় পাইলট যেখানে আশ্রয় নিলেন পাহাড়ি এলাকায়, সেই পাহাড়ি এলাকা থেকে খুব একটা বেশি দূরে নয় ইরানের যে পরমাণু স্থাপনা রয়েছে ইস্পাহান। বলা হয় এই ইস্পাহানের মাটির নিচের যে সুড়ঙ্গ এই পাহাড়ের নিচ পর্যন্তই কিন্তু এসেছে, এবং এই পাহাড়ের নিচের কোনো টানেলের ভেতরই লুকিয়ে রয়েছে ৪৫০ কেজি পরিমাণের ইরানের যে পরিশোধিত ইউরেনিয়াম রয়েছে সেগুলো। তাহলে কি যুক্তরাষ্ট্র প্রথম দিনই তার দুইটি পাইলটকে উদ্ধার করে ফেলেছিল, তবে দ্বিতীয় পাইলটকে উদ্ধার করার নাম করে এই ইউরেনিয়াম উদ্ধারের জন্যই এত বড় মিশন, যার জন্য কিন্তু শত শত কমান্ডো বাহিনী এবং এত যুদ্ধ বিমান এবং পরিবহন বিমান ব্যবহার করা হয়েছে? সেই পরিবহন বিমান দিয়ে কি শক্তিশালী যে খনন যন্ত্র তা আনা হয়েছিল? দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইরান নিজেই অভিযোগ করছে যে এটা কিন্তু কোনো পাইলট উদ্ধারের অভিযান ছিল না। মূলত এই ৪৫০ কেজি যে ইউরেনিয়াম রয়েছে তা চুরি করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে গত সোমবার ৬ই এপ্রিল একটি বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই তার বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্রের কথিত উদ্ধার অভিযান নিয়ে অনেক প্রশ্ন এবং অনিশ্চয়তা রয়েছে। অভিযানের ভৌগোলিক অসঙ্গতির কথা তুলে ধরে তিনি বলেন, কোহিগুলো ও বর আহমদ প্রদেশে মার্কিন পাইলটের উপস্থিতি যেটা দাবি করা হয়, সেই অঞ্চল থেকে অনেক দূরে যুক্তরাষ্ট্র তাদের বাহিনী নামানোর চেষ্টা করেছে। মানে ওখানে কিন্তু তারা নামানোর চেষ্টা করেনি, সেখান থেকে অনেক দূরে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি অনুসারে সেখানে ইরানের শক্তিশালী অবস্থান থাকার কারণে তারা তাদের পুরো কমান্ডো বাহিনী নিয়ে সেখান থেকে বাধ্য হয় দূরে এই রিজার্ভ ফরেস্টের বা এই পাহাড়ি এলাকায় ল্যান্ড করতে। মূলত এখানে তারা আত্মরক্ষা করার জন্য জরুরি ভিত্তিতে ল্যান্ড করেছে। তারপর তাদের উদ্ধার করার জন্য অন্য ৩টি বিমান এসে তাদের নিয়ে গেছে, এবং এই বিমানগুলো তারা ডিস্ট্রয় করে চলে গেছেন। এবং হেলিকপ্টার দুর্ঘটনার কথা যেটা বলা হচ্ছে, যে হেলিকপ্টারগুলো এখানে তারা নিজেরাই ধ্বংস করে গেছেন মূলত রিফিউলিং এর কারণে, কারণ সেগুলোকে রিফিলিং করা সম্ভব হয়নি, যার জন্য তারা এখানে রেখে গেছেন। যুক্তরাষ্ট্রের মূল পরিকল্পনা ছিল ইরানের ইস্পাহানের ভেতর অভিযান পরিচালনা করে সেখান থেকে ইউরেনিয়াম উদ্ধার করে নিয়ে যাওয়া। এটা হলো ইরানের দাবি, যদিও যুক্তরাষ্ট্রের দাবি তারা পাইলটকেই উদ্ধার করে নিয়ে এসেছে। দেখুন, ইরানের অভ্যন্তরে শত শত কমান্ডো বাহিনী নিয়ে এই স্পেশাল অপারেশন যুক্তরাষ্ট্র আসলে কি পেল বা কি হারালো, এই বিষয়কে কেন্দ্র করে রাশিয়ান সংবাদ মাধ্যম তাস নিশ্চয়ই দেখতে পারছেন, নিশ্চিত করছে যে একটি F-15 স্ট্রাইক ইগলের সাথে সাথে এই উদ্ধার অভিযানে যুক্তরাষ্ট্র অন্তত পক্ষে আরও 11টি এয়ারক্রাফট এই সার্চিং মিশনে হারিয়েছে, যেটি যুদ্ধকালীন ইতিহাসে যে কোনো মিশনের জন্য একটি বড় ক্ষতি। দেখুন, 11টি এয়ারক্রাফট, সেখানে হেলিকপ্টার রয়েছে, সেখানে পরিবহন বিমান রয়েছে বা অন্যান্য সাপোর্টিং বিমান থাকতে পারে, এটি একটি বড় লস। এটি কিন্তু সরাসরি এটা নিশ্চয়তা দেয় যে ইরানের ভেতর অভ্যন্তরে এটি কিন্তু শহরকেন্দ্রিক এলাকাও নয়, এটি সীমান্তবর্তী ইস্পাহান। যদি তেহরান বা আরও বড় বড় শহরের দিকে অগ্রসর হয়, তাহলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আরও কত বড় বাধা এবং কত বড় ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে তা কিন্তু এখান থেকে ইঙ্গিত দেওয়া যায়। দেখুন, ইরান একটি বিশাল দেশ, এর রয়েছে দুইটি দীর্ঘ পর্বতমালা, উত্তরে কাস্পিয়ান সাগর এবং দক্ষিণে ওমান সাগর এবং পারস্য উপসাগর। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে একবার যদি স্থল যুদ্ধ শুরু হয়, এর গতিপথ এবং স্থায়িত্ব সম্পর্কে ভবিষ্যৎবাণী করা খুবই কঠিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইউনিভার্সিটি অফ সাউথ গ্লোবাল অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি ইনস্টিটিউটের সম্মানিত যে ফেলো রয়েছেন আরমান মাহমুদিয়ান, মধ্যপ্রাচ্যের বিখ্যাত সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে একটি সাক্ষাৎকারে তার বক্তব্যে বলেন, আপনি যদি এই ধরনের সামরিক হামলার ইতিহাস দেখেন, তবে দেখবেন সাধারণত এলাকার স্থল অভিযান শুরু হলেই তার নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। ইরানি বিশেষজ্ঞরা এমইউর কাছে 3টি প্রধান পরিস্থিতির কথা তুলে ধরেছেন।
উপসাগরীয় ইরানি দ্বীপপুঞ্জ এবং হরমুজ প্রণালী দখল, ইরানের দক্ষিণ উপকূলে আক্রমণ অথবা পশ্চিম ইরানে কুর্দি অধ্যুষিত এলাকা দিয়ে অনুপ্রবেশ, এই তিনটির কোনোটি সহজ নয়। দেখুন, এই সকল অঞ্চলের যে সকল পাহাড়ি অঞ্চল রয়েছে সেখান দিয়ে ভারী ইকুইপমেন্ট সরবরাহ করা, বিশেষ করে একেবারে কুর্দি অঞ্চল দিয়ে প্রবেশ করা একেবারে অসম্ভব ব্যাপারের মতো। কারণ ওখানে এমন মরুভূমি রয়েছে যা পৃথিবীর সব থেকে গরম স্থান। আবার যদি দক্ষিণ দিক দিয়ে এই উপসাগরীয় যে অঞ্চল রয়েছে সেখান দিয়ে প্রবেশ করতে চায়, সেখানেও উপকূলীয় অঞ্চলের পাহাড়ের একটা বড় ঘেরাও রয়েছে। যদি কোনোভাবে যুক্তরাষ্ট্রের ট্রুপসরা বা সেনাবাহিনী স্পেশাল ফোর্সের কমান্ডাররা প্যারাট্রুপার্স হিসাবেও সেখানে প্রবেশ করেন, সেখানে তাদের জন্য দীর্ঘকালীন অবস্থান ধরে রাখা এবং লজিস্টিক সাপোর্টেড পাওয়ার যে নিশ্চয়তা, তার কোনো গ্যারান্টি নেই। কারণ চারো দিক থেকে ইরান ঘিরে ফেলে অতর্কিতভাবে দীর্ঘ সময় আক্রমণ করতে পারে। কারণ ইরানের জন্য লজিস্টিক সাপোর্ট পাওয়ার বিষয়টা সহজ, কারণ ইরানের জনগণই হয়তো বা সেখানে সরাসরি সাপোর্টগুলো দেবে। সেখানে যুক্তরাষ্ট্রের যে নিরাপদ পাথ রয়েছে, ওয়ে রয়েছে লজিস্টিক সাপোর্ট সরবরাহের জন্য, তার কোনো ধরনের নিশ্চয়তা নেই। আর আপনি একবার যুদ্ধ শুরু করলে সেই যুদ্ধ কত দিন চলবে বা কখন আপনি বেরিয়ে আসতে পারবেন, তার কোনো গ্যারান্টি নেই। দেখুন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি প্রশিক্ষিত সামরিক বাহিনী। যুদ্ধের চ্যালেঞ্জ এবং স্ট্র্যাটেজি সম্পর্কে তারা ভালো করেই জানে, যার জন্য কিন্তু ইরানের অভ্যন্তরে পদাতিক হামলার হুমকি দিলেও সেটা তারা এখনও বাস্তবায়ন করেনি। এখান থেকে তারা যে কোনো উপায়ে বেরিয়ে এসে যদি অন্য পন্থায় তাদের উদ্দেশ্যের কাছাকাছিও যেতে পারে, সেটাও তাদের জন্য লাভজনক। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কৌশল প্রণয়ন বা বাস্তবায়নের ক্ষেত্রে পাকিস্তান খুবই ভালো ভূমিকা রাখতে পারে। আর এই জন্যই গত রাতভর পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট এবং তার যিনি নিরাপত্তা প্রধান রয়েছেন উইটকফ, যিনি ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত, তার সঙ্গে আলোচনা হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। যুদ্ধবিরতির চুক্তি নিয়ে দফায় দফায় গতকাল রাতে ইরান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে এই পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির আলোচনা করেছেন। তবে চূড়ান্তভাবে তেমন কোনো ভালো ফলাফল পাওয়া যায়নি। ৪৫ দিনের যুদ্ধবিরতির চুক্তির কথা বলা হয়েছিল, যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছিল যে ৪৫ দিন বিশ্রাম বা যুদ্ধবিরতির আলোচনা চলছে। ইরানের পক্ষ থেকে এই ৪৫ দিনের যুদ্ধবিরতির যে আলোচনা, সেটা প্রত্যাখ্যান করা হয়েছে। ইরান বলেছে যুদ্ধবিরতি বলতে কোনো কিছু হতে পারে না, যদি হয় সেটা হবে যুদ্ধের স্থায়ী সমাধান। আর সেটা করতে হলে অবশ্যই যুক্তরাষ্ট্রকে কিছু কিছু ক্ষেত্রে শক্তিশালীভাবে ইরানের শর্তগুলো মানতে হবে। দেখুন, এখানে ইরান পরিষ্কারভাবেই কিন্তু শক্তিশালী ৩টি শর্ত দিয়ে রেখেছে। প্রথমটি হলো যুদ্ধের ক্ষয়ক্ষতির যে ক্ষতিপূরণ, সেটা দিতে হবে। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থাকতে পারবে না। তৃতীয়ত, হরমুজ প্রণালী ইরানের সার্বভৌমত্বের অংশ হিসাবে ঘোষণা দিতে হবে। দেখুন, ৩টি শর্তই যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জিং। দেখার বিষয় যে যুক্তরাষ্ট্র এই সকল শর্তে কোনো আপোষ করে নাকি যুদ্ধকালীন পরিস্থিতিকে আরো জটিল করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।